সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়েই থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় প্রধানমন্ত্রীর চীন সফর এবং প্রত্যাশা। এছাড়া দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, সাবেক শিক্ষক, ঢাবি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মাসুদ করিম, আপনাকে স্বাগত এই আয়োজনে। স্যার, আপনার কাছে আসি। প্রথমে একটা মধ্যম পন্থার দেশকে বেছে নেওয়া হলো, মালয়েশিয়ার মাধ্যমে তার সফর শুরু করা হলো। 18 ঘন্টার যে সফরটুকু ছিল সেখানে নানান বিষয় উঠে এসে নানান বিষয়ে আলোচনা হয়েছে। শ্রম বাজার, যেটা সব থেকে বড় ইস্যু মালয়েশিয়ার সঙ্গে আমাদের, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। আপনার কাছে কি মনে হয়, মালয়েশিয়া এবং চীন প্রথম পছন্দ আসলে কেন হলো? দেখেন, মালয়েশিয়া ও চীন প্রথম পছন্দ ঠিক এটা অ্যাক্সিডেন্টাল। মালয়েশিয়ার ব্যাপারটা অবশ্য আকস্মিকতা ছিল, কিন্তু চীনের ব্যাপারটা আমার মনে হয় স্বাভাবিক একটা চয়েস। সেখানে যাওয়াটাই আমরা ঐতিহ্যগতভাবে দেখেছি যে চীনে অন্যান্য তারেক রহমানের পূর্বসূরিরাও কিন্তু চীনেই প্রথম সফর করেছে, কিংবা হয়তো দ্বিতীয়বার হয়তো সৌদি আরবে কেউ গিয়েছে বা ভারতেও হয়তো বা গিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে চীনে যাওয়াটাই এবং মালয়েশিয়াতে যাওয়াটাই স্বাভাবিক ছিল, বিকজ ভারত এমন কোনো পরিস্থিতি রাখেনি যে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যেতে পারে। সিস্টেম্যাটিক্যালি ভারতের আভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশকে একেবারে পূর্ণাঙ্গভাবে একটা ভিলেইনে পরিণত করা হয়েছিল। যে তাদের যে বিশাল একটা মুসলমান জনগোষ্ঠী, বিশেষত বাংলাভাষীরা, তাদেরকে ঢালাওভাবে চিহ্নিত করা হয়েছে যে তারা বাংলাদেশ থেকে আগত। অথচ এরা কিন্তু এমন কোনো পরিস্থিতি হয়নি যে ভারত এরকম একটা অবস্থানে বাংলাদেশকে ফেলবে, যেখানে বাংলাদেশের বার্ষিক আয় পশ্চিমবঙ্গ বা ভারতের থেকে বেশি। সেখানে যৌক্তিকভাবে আমাদের এখানকার লোক ভারতে যাবে কাজ করতে, এটা যুক্তির ইয়েতে মেলে না। তাছাড়া অন্যান্য বিষয় ছিল। প্রসঙ্গত যদি একটু জানতে চাই যে 5 আগস্টের পর বা 24-এর অভ্যুত্থানের পর যখন আমাদের ত্রয়োদশ নির্বাচনটা হলো, তারপরে যখন নির্বাচিত সরকার এলো, তখন একটা কথা এরকম হলো যে ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে। এবং বলা হলো শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গে আসলে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এলেন, যে এটা শুধুমাত্র রাজনৈতিক একটা রেটরিক তৈরি তারা চেষ্টা করছে, এর বাইরে কিছু না। কিন্তু এখনকার সমীকরণ আবার সেটি বলছে না। এক্স্যাক্টলি 5ই আগস্টের পরে তারপরে যখন শেষ পর্যন্ত ইলেকশনটা হলো, তখন কিন্তু মনে হচ্ছিল ভারতের ভাবনায় বাংলাদেশি নেতৃত্ব ভারতমুখী হবে আগের মতো, এবং ভারত এইভাবে নিশ্চিত করেছিল। কিন্তু গ্র্যাজুয়ালি আমরা দেখতে পেলাম ভারতের এক্সপেকটেশন ছিল এমন যে ভারতের যে নিরাপত্তা চিন্তা এবং তার যে অস্ত্রায়ন কর্মসূচি এবং ভূরাজনৈতিক যে অবস্থান, সেখানে বাংলাদেশকে তারা যেভাবে হাসিনার সময় ফিট ইন করেছিল সেরকম হচ্ছিল না। বাংলাদেশ স্বাভাবিকভাবে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে এই সরকার কন্টিনিউ করলো আগের সরকারের তুলনায়। পাকিস্তানের যে সামরিক সামর্থ্য সেটাকে এই সরকার গুরুত্ব দিল। তখনই কিন্তু ভারতের চোখে এই সরকার সন্দেহর অবস্থানে চলে গিয়েছে, এবং তারপরে একের পর এক ঘটনা ঘটে গেল যেখানে ভারত নিশ্চিত হলো যে এটা সেই হাসিনা সরকারের মতো ভারতের নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। ভারত তার পররাষ্ট্রনীতিকে বাংলাদেশকে সৌহার্দ্য দিতে পারত এভাবেই যে বাংলাদেশ যেন আগেকার যে হাসিনার সময় সেই বলয়ে ফিরে আসে। কিন্তু তারেক রহমান সেটা করতে পারেনি। মানে তারেক রহমানের এই সিদ্ধান্ত ভারতকে কি আশাহত করলো কিনা? অবশ্যই ভারতকে মারাত্মকভাবে আশাহত করেছে। ভারতের এটা অবসেশন ছিল বলতে গেলে এই ভারত সরকারের, বিজেপির, যে বাংলাদেশকে যে কোনো মূল্যে ভারত একেবারে আগেকার মতোই নিয়ন্ত্রণের বলয়ে রাখবে। এবং আন্তর্জাতিকভাবেও এটা অনেকাংশেই আন্তর্জাতিক গণমাধ্যমে এটা একটা কৌতূহল সৃষ্টি করেছিল। সেখানে বলা হচ্ছিল যে যেখানে পাকিস্তান সর্বোচ্চ পর্যায়ে তার কূটনীতিকে নিয়ে গিয়েছে ইরান আর যুক্তরাষ্ট্রের যে সংঘাতকে নিয়ন্ত্রণে আনতে এবং যথেষ্ট সম্মান অর্জন করছে, সেখানে এই উপমহাদেশের বিশাল শক্তি ভারত বাংলাদেশকে নিয়েই
টোটালি অবসেসড হয়ে আছে। আচ্ছা স্যার, আমি একটু জনাব মাসুদ করিম আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। বলা হচ্ছে যে এটা একটা কৌশলী এবং ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ সফর। এই যে সিদ্ধান্ত যেটা নেওয়া হলো, ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছিল, এমনকি ভুটান আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। স্বাভাবিকভাবে যেটি হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন সরকার এলে আশপাশের দেশগুলোতে ভ্রমণের চয়েসটাই হয়তো বা আগে থাকে। সেক্ষেত্রে এই যে পছন্দের জায়গাটুকু বা এই যে সিদ্ধান্তের জায়গাটুকু, ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা যখন একটা সরকার নতুন বাংলাদেশে আসে তখন সবাই সরকার প্রধানের প্রথম সফরের জন্য আমন্ত্রণ জানায়। এটা প্রথম সফর হলে এটা একটা সিগন্যাল হয় যে এই দেশটার সাথে সম্পর্কটা ভালো থাকবে ভবিষ্যতে এই টেনিউরে। সেই জন্যই ভারত আমন্ত্রণ জানিয়েছে, চায়নাও আমন্ত্রণ জানিয়েছে, সার্কভুক্ত অন্যান্য দেশও আমন্ত্রণ জানিয়েছে, এমনকি মালয়েশিয়া তো গেলেনি। এবার তো এই প্রথম সফর হলো না চায়নায়, কিন্তু আলটিমেটলি এটা প্রথম সফর এই অর্থে যেহেতু রাইভাল দুটা কান্ট্রি এই অঞ্চলের বড় দেশ ইন্ডিয়া এবং চায়না, তার মধ্যে উনি চায়নাকে পছন্দ করেছেন। এটা আমি বলবো এটা ট্রেডিশনাল, কারণ এটা 91-এ যখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় যান তখন প্রধানমন্ত্রী প্রথম সফর চায়নাই ছিল, এবং 96-এ যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন তারও প্রথম সফর চায়নাই ছিল। চায়না আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার ইন এ সেন্স যে এখান থেকে আমাদের প্রচুর আমদানি হয়, যে সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এখান থেকে আমদানি হয় সেটা অন্যান্য দেশ থেকে আমদানি করলে অনেক বেশি খরচ হতো। সুতরাং আমাদের দেশের এই যে এসেনশিয়াল যেগুলি ম্যানুফ্যাকচারিং সেটা দ্রব্যমূল্যটা মূল্যটা নিয়ন্ত্রণে থাকে চায়না থেকে আমদানির কারণে। এত সস্তায় কেউ দিতে পারে না। দ্বিতীয় হলো বাংলাদেশের যে মিলিটারি হার্ডওয়্যার তার বেশিরভাগ 80% 90% চায়না থেকে আমদানি হয়, এবং এই যে সাবমেরিন পর্যন্ত চায়না থেকে আমদানি করতে হয়েছে। সুতরাং স্ট্র্যাটেজিক দিক থেকেও চায়না ইম্পর্টেন্ট। থার্ড হইলো আমাদের দেশের উন্নতি অগ্রগতি, বিশেষ করে ঋণ দান বিনিয়োগ। এই যে দেখেন ইনফ্রাস্ট্রাকচার এত উন্নতি বাংলাদেশের, ব্রিজ কালভার্ট রাস্তাঘাট, এই সমস্ত দিক থেকে চায়নার সাথে আমাদের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে এই পরিমাণ অর্থ আর কোনো দেশ দিতে পারবে না। সুতরাং আগামী দিনে তারেক রহমানের সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ। সেখানে 6-7-8 বিলিয়ন ডলার যদি সাহায্য তো দেয় না, ঋণ এবং বিনিয়োগ, সেটা যদি হয়, এবং এখন ধরেন চায়নারা টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স, তো তাদের দেশে বিনিয়োগ করার জায়গা নাই, কারণ নতুন ইনোভেশন ছাড়া সেখানে বিনিয়োগ সম্ভব না। কিন্তু আমাদের দেশটার মধ্যে প্রসপেক্ট আছে, অনেক ইনোভেশন আমরা এখনও কার্যকর করতে পারি নাই। সুতরাং চাইনিজ বিনিয়োগকারীরা যদি এখানে জয়েন্ট ভেঞ্চার করে এখানকার সস্তা শ্রমিকের কারণে, তাহলে এখানে আমাদের দেশে কর্মসংস্থান হবে। সার্বিক বিবেচনায় আমি মনে করি যে চায়না সফর এটা ভেরি ট্রেডিশনাল, এবং এটা বাংলাদেশের যে তারেক রহমানের যে পররাষ্ট্রনীতি বা পৃথিবীর সব দেশের মানুষের পররাষ্ট্রনীতি, যেটা হইলো যে ন্যাশনাল ইন্টারেস্ট, সেই দিক থেকে চিন্তা করলে মানে এটারা বাংলা নাম দিচ্ছে সবার আগে বাংলাদেশ নাকি, বাংলাদেশ ফার্স্ট। তো সেই দিক থেকে চিন্তা করলে, অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে, কৌশলগত দিক থেকে চিন্তা করলে চায়নার এই যে সফর যে চয়েস, এটা একটা প্রথাগত চয়েস। এটার মানে এই না যে ইন্ডিয়াকে উনি ইগনোর করেছেন। ডেফিনেটলি ইন্ডিয়াতে উনি যাবেন, এবং ইন্ডিয়ার সাথে ওর সম্পর্কটা আমাদের গুরুত্বপূর্ণ, আমাদের ভেরি ক্লোজ নেইবার, এবং 4000 কিলোমিটার বেশি স্থল সীমান্ত আছে, এবং ওখান থেকে অনেক কমোডিটি আসে যেগুলি আমরা অন্য কোনো দেশ থেকে আনতে পারবো না, যেমন কাঁচা পণ্য টন্য। এই জিনিসগুলি কিন্তু এইসব কমোডিটি, চাল ডাল তেল কাঁচামরিচ, এই সমস্ত কিন্তু আবার চায়নার থেকে আসবে না। সুতরাং ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়ার সাথে শুধু এইসব না, নদী, বর্ডার, সিকিউরিটি, তারপরে ক্লাইমেট চেঞ্জ, মানে মাল্টিপল সম্পর্ক জড়িত, এবং কালচার, মানুষের সম্পর্ক। ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমি মনে করি একটা ব্যালেন্স উনি করবেন হয়তো সামনে, আমরা হয়তো সেটা দেখতে পারবো। স্যার আপনার কাছে একটু আসি, চায়নার সাথে সব দেশের সম্পর্কটাই আসলে অর্থনৈতিক দিক থেকেই শুরু হয়। সেখানে আমাদের অর্থনৈতিক দিক থেকে শুরু করে কৌশলগত দিকে পৌঁছালো, এবং এখন প্রশ্ন উঠছে যে রাজনৈতিক সহযোগীও হবে কিনা, চীন কি রাজনৈতিক সহযোগী হবে? যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আসলে সেটা ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য কি বার্তা দিতে পারে? প্রথম কথা হচ্ছে যে এই সরকার, তার পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্রমন্ত্রী অসাধারণ উদ্যোগী, এবং এই যে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি পাওয়া, সেখানে ভারত কিন্তু অপোজ করেছিল ইসরায়েলি লবির সাথে অত্যন্ত সরু একটা মার্জিনে, কারণে আমরা জিতেছি। সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল বাংলাদেশের পক্ষে। ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর পুরা ইসরায়েলি লবি চেষ্টা করেছে সাইপ্রাসকে জেতাতে, কিন্তু ফর্চুনেটলি আমেরিকা
বাংলাদেশের প্রতি সমর্থন শুধু দেয়নি, আরও 2টা ভোট নাকি বাংলাদেশের পক্ষে জোগাড় করেছে। এতেই বোঝা যায় যে আমরা যে চীনের সাথে একটা নৈকট্যের সম্পর্ক করতে যাচ্ছি, সেটা যদি রাজনৈতিকও হয় তাহলে সেখানে আমেরিকার আপত্তি নেই। আমেরিকা, আমরা অনেকাংশে অনেকে এটা ভুল ব্যাখ্যা দিয়েছে যে এমন আমেরিকার সাথে চুক্তি হয়েছে যে বাংলাদেশের হাত পা বাঁধা, যে কোনো চুক্তি করতে গেলে অন্য সুপার পাওয়ার বা চীনের সাথে সম্পর্ক করতে গেলে। এমনটা তো আমরা দেখলাম না স্যার, যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টা আসলো, তখন তো আমেরিকার অনুমতি সেখানে প্রয়োজন হয়েছে। হ্যাঁ, রাশিয়ার বেলায় সেটা ছিল, কারণ রাশিয়া প্রতিদ্বন্দ্বী ছিল যুদ্ধে। এমনকি রাশিয়া অন্য দেশের বেলায়ও কিন্তু, ভারতের বেলায়ও কিন্তু ওই প্রতিবন্ধকতা চাপিয়েছে। কিন্তু বাংলাদেশ একটা বিশেষ কেস হয়েছে। অনেকে এটা বুঝতে চায় না যে পাকিস্তান যেমন আমেরিকার নন নেটো অ্যালাই ও আবার চীনের নিকটতম নিরাপত্তা সহযোগী, ঠিক একই পথে কিন্তু বাংলাদেশ যাওয়ার প্রবণতা। কারণ বাংলাদেশ মূলত পাকিস্তানের সাথে নিরাপত্তা সম্পর্ক গড়েছে, চীনের সাথে সম্পর্ক, এবং সেটা আমেরিকার সাথে ব্যালেন্স করাটা পাকিস্তান কিন্তু অনেকাংশেই তার অভিজ্ঞতা শেয়ার করেছে। এবং ইদানিং আপনার আমেরিকা যে ভবিষ্যৎধর্মী পলিসির দিকে যাচ্ছে, রেয়ার আর্থ ডিল, এমন কিছু খনিজ পদার্থ আহরণ যেখানে চীন অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর আমেরিকা, কোঅপারেশন। এই যে কিছুদিন আগে ট্রাম্প কিন্তু চীন ঘুরে এসছে, অনেকেই কিন্তু চিন্তা করেছে যে ট্রাম্পকে খুব বেশি সমর্থন দেয়নি ইরানের ব্যাপারে। তবে এটা আলাদা, ব্যাপারটা হচ্ছে রেয়ার আর্থ ডিলের ব্যাপারে খুব সম্ভবত চীনের সাথে আমেরিকার একটা সহযোগিতা, ভবিষ্যৎধর্মী সহযোগিতার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। আচ্ছা, সেটা কি নন ডিসক্লোজার টাইপের কোনো কিছু? আবার অপরদিকে আপনার দেখেন, ভারতের সাথে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট দূরত্ব হয়ে গিয়েছে। ইন্দো প্যাসিফিক ডক্ট্রিনের নাম চেঞ্জ করা হয়েছে। তারপর আপনার এই যে ভারতের সাথে বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের সহযোগিতা, সেখানে ভারত কোনো সামরিক সহযোগিতা করবে না, এটা আমেরিকার কাছে স্পষ্ট হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পাকিস্তানের প্রতি অনেক বেশি ঝুঁকে গিয়েছে। প্রায় 2 দিন পর পরই তিনি পাকিস্তানের ফিল্ড মার্শালকে প্রশংসা করে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে চীনের যে এই যদি রাজনৈতিক সম্পর্কের দিকে যায়, তাহলে আমেরিকা এটা সমর্থন দিবে, আমার মনে হয় না যে আপত্তি করবে। এই কথাটা আমি ঝুঁকি নিয়ে বলছি, তবে এর পেছনে আপনি কি এখানে অর্থনৈতিক বিষয়টাকে মুখ্য হিসেবে দেখছেন? দেখবে, এবং সর্বাত্মকভাবে আপনার আমেরিকার স্বার্থ রয়েছে যে বঙ্গোপসাগরে তার প্রভাব, এবং বঙ্গোপসাগরে যে আহরণ, সেখানে ভারত প্রচণ্ড বাধা। আমেরিকা কিন্তু চায় চীনের সাথে সহ অবস্থান। এবং আমার ধারণা, একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের কশাস অ্যাপ্রোচ এবং এই যে বাংলাদেশের অভিজ্ঞতা ভারতের সাথে, প্রায় লক্ষ লক্ষ মানুষকে বর্ডারে এনে তারপর ঠেলে দেওয়ার প্রক্রিয়া করা, এগুলো কিন্তু সব ওয়েস্টার্ন মিডিয়া দেখছে, আমেরিকাও দেখছে। এবং আমেরিকার যে এখানে ফরেন পলিসি, সেখানে আমাদের ফরেন মিনিস্টারের সাথে এত অসাধারণ যোগাযোগ রয়েছে মার্কিন নেতৃত্বের সাথে, যে এটা অ্যাপ্রিসিয়েট করা বাংলাদেশের আমেরিকা আর চীনের সম্পর্কটাকে ঠিক ওই ধাঁচে অ্যাপ্রিসিয়েট করা, এটা সম্ভব হবে। আমার কাছে যেটা আরও গুরুত্বপূর্ণ মনে হয়, যেটা আমি নেক্সট সুযোগ দিলে বলবো, যে তিস্তার বিষয়ে চীন কিভাবে আমাদের নৈকট্য পাওয়ার দাবি রাখে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একই বিষয় নিয়ে মাসুদ করিম আপনার কাছেও জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয়, অর্থনৈতিক সম্পর্ক যখন আসলে কৌশলগত দিকে এখন আমরা নিয়ে এসেছি, সেখান থেকে সেটা যদি রাজনৈতিক হয়, আসলে কি সেটা নিয়ে ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা থাকবে কি থাকবে না? আপনার মন্তব্যটা আসলে কি? আমার মনে হচ্ছে যে চায়নার সাথে খুব বেশি নিবিড় সম্পর্ক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তারা জিনিসটাকে ওয়াচ করবে। এবং এটা সবচেয়ে বড় প্রমাণ, যখন এরা এই ভিজিটটাকে আমেরিকা এবং ইন্ডিয়া এবং ন্যাটোভুক্ত দেশগুলি এরা মিনিট বাই মিনিট ওয়াচ করতেছে। যেই মুহূর্তে প্রাইম মিনিস্টারের সঙ্গে সমস্ত পরামর্শ শেষ করে কার্টেল রেইজার হয়ে গেল, মানে অনুষ্ঠানের ঘোষণা হয়ে গেল সফরের, তার ঠিক পরপরই আমেরিকান অ্যাম্বাসেডর এবং ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশগুলির, জাপান, ইউকে, সবচেয়ে ভালো সম্পর্ক তারেক রহমানের সাথে, যেখানে উনি ছিলেন। এমনকি ইন্ডিয়ান যে অ্যাম্বাসেডর এখনও ক্রেডেনশিয়াল দেন নাই, তিনিও ফরেন মিনিস্ট্রিতে এসে শেষ মুহূর্তে বিভিন্ন অজুহাতে এসে
এই ছুটির দিনে শনিবার দিন তারা জানতে চেয়েছেন কি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে চায়নার সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, এটা নিয়ে হয়তো তাদের অতটা ব্যবসা বাণিজ্য এটা নিয়ে হয়তো তাদের অতটা নাই, সমস্যা নেই, যদি না সেটা স্ট্র্যাটেজিক হয়ে যায়। যেমন ধরেন সাংহাই কোঅপারেশন ডায়ালগ, এটার মধ্যে যদি আবার বাংলাদেশ জয়েন করে, যেটাতে ভারত আগেই জয়েন করেছে, তাহলে হয়তো তারা এই জিনিসটাকে স্ট্র্যাটেজিক দেখতে পারে। কিন্তু ওনাদের কনসার্নের জায়গাটা হলো মিলিটারি কোঅপারেশন বিশেষ করে, এবং এটা আমরা ইতিমধ্যেই প্রচুর সামরিক সরঞ্জাম ওখান থেকে এনেছি, প্রযুক্তি ওদেরটা ব্যবহার করি, এবং সাবমেরিন এসেছে। এখন কথা উঠতেছে যে ফাইটার জেট, কি সেটা নিয়ে কোনো মানে সামরিক কিছু হতে পারে এখানে যেটা খবর আসছে যে এই সফরে তো আর আপনার ফাইনাল চুক্তি কিছুই হবে না, সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হইতে পারে। যেই জিনিসটা এখন বেশি আলোচনা আছে যে J-10 ফাইটার জেট কিছু বাংলাদেশ কিনবে, এটা $40 মিলিয়ন করে প্রত্যেকটার দাম। তো এগুলি যদি কোথার থেকে কিনবে, এটা তো ডেফিনেটলি চায়নার থেকেও কেনার চেষ্টা করবে, আবার যদি আমেরিকার থেকে কিনে সেটার দাম অনেক বেশি। তো সেই জন্যে আমি একটু ছোট করে জানতে চাই, যদি যেটির কথা বলছেন যেটি কেনার চেষ্টা করে, সেক্ষেত্রে কি আমেরিকার সেখানে বাগড়া দেবার কোনো সুযোগ আছে কিনা? আমেরিকা চেষ্টা করতেছে তাদেরটাও বিক্রি করতে, সবাই চেষ্টা করতেছে। এখন আমেরিকান জাহাজ, এই যে ফাইটারটার দাম অনেক বেশি, আমাদের এফোর্টের মধ্যে পড়ে না। এখন এরা ন্যাটো মিলে যুক্ত হয়েছে, ন্যাটোর অন্যান্য দেশগুলিকে বলছে যে তোমাদের যদি ফাইটার থাকে তাও বিক্রি করো, তাও চায়না থেকে যেন না কেনে। এই জন্য দেখবেন যে এই যে টার্কির সাথে যে আমাদের সামরিক সহযোগিতা, ড্রোন আমদানি কিংবা কারখানা করা, সেই জায়গাটার মধ্যে কিন্তু আমেরিকার অত বেশি আপত্তি নেই, বিকজ টার্কিও নেটোরই দেশ। চায়না ঠেকাও এই যে একটা মিলিটারি স্ট্র্যাটেজি, এটা আমেরিকা এবং ইন্ডিয়ার দুইটারই আছে, এবং সেই জন্যই তারা এই সফরটাকে খুব বেশি নজরে রাখছে। কিন্তু আমি এটা মনে করি যে এইসব সফরে বাংলাদেশ কিন্তু তার ট্রেডিশনের বাইরে যাচ্ছে না। এটা যেটা বাংলাদেশের ইন্টারেস্টে যেটুকু দরকার সেটুকুই করবে। এটা এমন না যে চায়না যদি একটা অরবিট তৈরি করে, যেটা আমেরিকা বা ইন্ডিয়া বা ন্যাটোকে কনসার্নে ফেলে, সেই সব অরবিটে বাংলাদেশ চায়নার সাথেও যাবে না, আমেরিকার সাথেও যাবে না, ইন্ডিয়ার সাথেও যাবে না, ন্যাটোর সাথেও যাবে না। বাংলাদেশ দেখতেছে যে তার ইন্টারেস্টটা কোথায়। ইন্টারেস্ট হলো ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের মানুষকে ঠিকঠাক মতো চাকরি বাকরি দেওয়া, বাংলাদেশের মানুষের লাভ লোকসান, এইসব বিষয়ের বাইরে আমরা তো সেই রকম একটা কান্ট্রি না যে আমরা যুদ্ধ বিগ্রহ সংগ্রাম লড়াই করে আমরা এই দেশে উন্নতি করতে পারবো। আমাদের দেশে এখনো বহু মানুষ বেকার, আমাদের দেশে এখনো বহু অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক পিছাইয়া। তো সেই জায়গাগুলিতে কাজ করার জন্যে একটা ভারসাম্যপূর্ণ নীতি বাংলাদেশের স্বাধীনতার 55 বছর বা 56 বছরের প্রত্যেকটা সরকারের ছিল। এটা আপনি বিএনপি সরকারের ছিল, আওয়ামী লীগ সরকারের ছিল, সামরিক সরকারের ছিল, জাতীয় পার্টি সরকারের ছিল, এমনকি অন্তর্বর্তী সরকারগুলিরও একই পলিসি। এই ব্যালেন্স থেকে আমার মনে হয় না যে বাংলাদেশ সরকার রাইট নাও বেরিয়ে আসবে। হয়তো একটু কৌশল টৌশল লাইন বা 19-20 বোঝানো হবে, কিন্তু আলটিমেট এই ব্যালেন্সের মধ্যেই থাকবে। একজন দর্শক আছে, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি আপনার প্রশ্ন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে আছেন, ঠিক আছে? জি। নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা, ঠিক আছে? জি। তো দুজন অতিথির কাছে প্রশ্ন যে এই চীন সফরে এই তিস্তা মহাপরিকল্পনার কোনো ভবিষ্যৎ দেখছেন কিনা, এটাই প্রশ্ন। স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই সফরে আসলে ভালো কোনো বার্তা আসছে কিনা তিস্তা নিয়ে? আসলে আমরা খুবই দেশবাসী কিন্তু চায় একটা ভালো বার্তা শুনতে। এই ভদ্র লোক যে কথাটা বলেছে উনি কিন্তু ইকো করছে, সমস্ত দেশবাসী ইকো করছে। এবং আমার আনফর্চুনেটলি মনে হয় কেন যেন এই সরকারও এই যে আমাদের আশা সেটা পূরণ করতে পারবে না। এবং এটা ভাই ঠিকই বলেছে যে এর চলন প্রক্রিয়া খুব বেশি নতুনত্বে যাওয়া সম্ভব না। এখন প্রবলেমটা হচ্ছে কি জানেন, তিস্তা সম্পর্কে তাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা কোনো ইয়েতে কমিট করব না ফুললি, যেটা সনাতন চিন্তা এবং ভারতের সাথে এত লম্বা ডিপেন্ডেন্সের কারণে যে চিন্তাটা আরো গভীরভাবে ঢুকে গেছে। আমাদের এই ফরেন মিনিস্ট্রি যারা কূটনীতিতে ইনভলভ, যারা রাজনীতিতে পদচারণা করে, তাদেরও বেশিরভাগই হচ্ছে যে চায়নাকে আমরা পুরাপুরি তিস্তার দায়িত্ব কেন দিতে যাব, কেন সেখানে তাদের ঋণের বোঝা আমাদের বাড়াবো, তারা যে বিশাল এক অ্যামাউন্ট ধরবে সেটা আমরা পরিশোধ করবো কেমনে।
এটা মূলত কিন্তু ভারতীয় দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন এবং দীর্ঘ সময় ভারতীয়। আনফর্চুনেটলি এখন সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি যে হয়তো চীনকে বলবে বড় রকমের অর্থায়ন করতে, $1 বিলিয়ন তোমরা দাও আমাদের, আমরা ডিসাইড করব কিভাবে খরচ করব এবং সেখানে তুমি একটা অংশ পার্টিসিপেট করবে, সেখানে অন্যদেরকেও আমরা ডাকবো। সেটা থেকে চীনের রাজি হবার এখানে সম্ভাবনা থাকে? চীনের আপত্তি, এখানেই চীনের আমার ধারণা, চীন মনে করে যে তিস্তা অঞ্চলটা তার ভূরাজনৈতিক দিক থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। আমাদের উত্তরবঙ্গ, লালমনিরহাট বেস, এখানে ভূরাজনীতি চীনের জন্য অপরিসীম গুরুত্ব নিয়ে আসছে। চীন মনে করে যে বাংলাদেশ যদি চীনের উপর তিস্তা নিয়ে সর্বাত্মকভাবে আস্থা রাখে, তাহলে চীন শুধু নর্থ বেঙ্গলে তিস্তার পানির প্রবলেম সলভ করবে না, নগরায়ন ও শিল্পায়ন সেটাও তারা করবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি কেন ব্যক্তিগতভাবে মনে করি যে একমাত্র চীনকেই এই দায়িত্ব দেওয়া উচিত, যেটা বাংলাদেশ সরকার অনেকাংশে করতে চায় না। সেটা হচ্ছে এই যে চীন ভূরাজনৈতিক তার অবস্থান এমন যে ব্রহ্মপুত্রকে সে নিয়ন্ত্রণ করে। আপনি দেখেন ব্রহ্মপুত্রর ফ্লো কিন্তু চীনের 2টা ব্যারেজ হওয়ার কারণে ভারত টিপাইমুখ ড্যাম বন্ধ করতে বাধ্য হয়েছে। তার মানে ব্রহ্মপুত্রর ফ্লো চীন যখন কন্ট্রোল করে, 7 সিস্টার্সে ব্রহ্মপুত্রর প্রবাহ চীন কন্ট্রোল করে। এখন আমরা যদি চীনকে সর্বাত্মকভাবে এই তিস্তা ডেভেলপের দায়িত্ব দেই, তাহলে চীন কিন্তু একটা পূর্ণ অধিকার পাবে ভারতকে নিয়ন্ত্রণ করার নদী প্রবাহের ক্ষেত্রে। কেননা আমাদের সনাতন চিন্তা হচ্ছে চীন কেন তিস্তার দায়িত্ব নেবে, তিস্তা তো ভারত হয়ে আসে, তিস্তার অরিজিন সিকিমে, তো ভারতীয় অরিজিনের একটা নদী চীন কিভাবে আমাদেরকে সাহায্য মানে করবে? তিস্তার সুফলের থেকে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনীতি। রাজনীতির গ্যাড়াকলে পড়ে আসলে আমরা আমাদের তিস্তার যে ন্যায্য অধিকার বা আমাদের তিস্তার এখানে কি আমরা যদি চীনকে দায়িত্ব দেই, তাহলে চীন কিন্তু তিস্তা ফ্লো ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ চীন ব্রহ্মপুত্র এমন একটা অবস্থানে রয়েছে যে ভারত চীনের কাছে হোস্টেজ হয়ে যেতে পারে। ঠিক ভারত পাকিস্তানকে যা করছে, ওয়েপনাইজেশন অফ ওয়াটার, অস্ত্রায়ন পানি, এবং ভারত পাকিস্তান এখন বলতেছে যে আমরা আণবিক অস্ত্র ব্যবহার করে ফেলবো, এরকম কথা তারা সরাসরি বলতেছে। কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত পাকিস্তানের এই প্রবলেম চীন সলভ করতে পারবে। চীন যদি বলে ভারতকে যে ব্রহ্মপুত্রর ফ্লো আমরা দিব বন্ধ করে, তখন ভারত বাধ্য হবে। এবং আমরা একই পথে চীনের সাথে যদি এখন সর্বাত্মক চুক্তি করি, তাহলে আমার ধারণা যে চীন দেখবে যে বাংলাদেশের স্বার্থ যেন রক্ষা হয়। সেখানে ভারতকে চাপ দিয়ে এই তিস্তার পানি, দেখেন এই গতকাল ঘটেছে কিন্তু ভারত সব স্লুইস গেট খুলে দিয়েছে গজলডোবা, এবং আমাদের পুরা নর্থ বেঙ্গল ওই তিস্তা অঞ্চল কিন্তু ফ্লাডেড হয়ে যাচ্ছে। অলরেডি পানির লেভেল উপরে উঠতেছে এবং ইচ্ছা করে করতেছে, তারা আস্তে আস্তে পানিটা ছাড়তে পারত। এটা বারবার ভারত এই উত্তরবঙ্গের ওই তিস্তার পাড়ের মানুষদেরকে একেবারে সমস্ত শস্য নষ্ট হয়ে যায়। অলরেডি কিন্তু রাইস ফিল্ডগুলো পানির নিচে চলে যাচ্ছে। এই যে এই ঘটনাগুলো ভারত ঘটাচ্ছে জাস্ট বাংলাদেশকে অপমান করার জন্য, যে দেখো যাও চীনের সাথে চুক্তি করো, দেখো কি অবস্থা হয়। কিন্তু ভারত যে এই কাজটা করছে পাকিস্তানের সাথে, আমাদের সাথে, এর শাস্তি কিন্তু প্রকৃতির নিয়মেই চীন তার দায়িত্ব নিতে পারে। এই জন্য আমি বলি অন্য কোনো দেশের সাথে সংস্রব না করে এই সরকার যদি এই বাস্তবতাটা অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু আমার মনে হয় না, আমি জানি না ডক্টর খলিল কতটুকু প্রভাব রাখতে পারে। ডক্টর খলিল ইজ অ্যাওয়্যার অফ দিস, যে চীনকে যদি সর্বাত্মকভাবে না আনা হয়, আমরা কোনো দিনও এই চীনের সেই শক্তিটাকে ব্যবহার করতে পারবো না। মাসুদ করিম, আপনারও কি এটা মনে হয় যে ভারতের যে স্বেচ্ছাচারিতা তিস্তা নিয়ে, সেই স্বেচ্ছাচারিতা থেকে বের হওয়ার জন্য আমাদের এরকম একটা শক্ত সিদ্ধান্তে যাওয়া উচিত, যেমনটি স্যার বলছিলেন যে এককভাবে চীনের হাতে আসলে আমরা তিস্তা প্রকল্প দিতে পারি? 7-5 ভেবে যদি একটু বলেন যে আসলে। ধন্যবাদ। তিস্তার এটা 3টা কম্পোনেন্ট আছে। একটা হলো যে আমি নিজে তিস্তা এখন যে প্রজেক্টটা আছে এই যে এই ইয়েতে, সেটাতে আমি নিজে ফিজিক্যালি মানে পরিদর্শন করেছি উইথ আমাদের তদানীন্তন ফরেন সেক্রেটারি মিজারুল কায়েসের সাথে। আমরা একদম পুরো ড্রাইভ করে ঘুরে এসেছি। এটা ইউনিক প্রজেক্ট। এই প্রজেক্টটা মার খেয়ে যাচ্ছে পানির অভাবে, এবং এইটা পানি যদি প্রবাহ না থাকে তাহলে এই প্রকল্পের কোনো মূল্য নাই।
তো এই প্রকল্পটা এখানকার মানুষের জীবন মরণ প্রশ্ন, এটা কোনো রাজনৈতিক প্রশ্ন না। ওইখানকার মানুষ বেঁচে আছে এই প্রকল্পটার পানি প্রাপ্তির উপরে। কিন্তু দেখা যাচ্ছে যে এই তিস্তা প্রজেক্টটা, তিস্তার পানি চুক্তিটা আমরা বছরের পর বছর করতে পারি নাই। একবার এক অজুহাত, যে যত টাইম ছিল সেটা মমতা ব্যানার্জির উপর দিয়ে চলেছে। 2011-এ যখন ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার আসলেন, চুক্তির সব কিছু ফাইনাল সই হবে, মমতা ব্যানার্জি পুল আউট করলেন এবং চুক্তি সই হলো না। কি কারণে? যে ওয়েস্ট বেঙ্গলে পানি পাবে না, এবং ওনার নিজের এক্সপার্টে বলছে যে ওয়েস্ট বেঙ্গল পানি পাবে, এটা চুক্তি হওয়া ভালো। এই যে কল্যাণ রুদ্রকে দিয়ে এক্সপার্ট যে কমিটি, তারা তো অনেকগুলো খালও খনন করলো যাতে তিস্তার উনি সেই পানিটা তারা জমা করে রাখতে চুক্তিটা পারে। ওই পাশে রাখা, ওই এক্সপার্টের ডকুমেন্টটা পাশে রেখে উনি বললেন আমি করব না। তারপরে এর আগে যদি আপনি দেখেন যে জ্যোতি বসু যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন আমাদের এই প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমাদের দেশের সাথে গঙ্গা চুক্তি হয়েছে এবং এই চুক্তি জ্যোতি বসু হেল্প করেছেন, এখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো সমস্যা হয় নাই। তো আমি মনে করি এইগুলি কোনো কথা না। পরে দেখা যাচ্ছে এখন যেহেতু শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে আছে এবং সেন্টারেও আছে বিজেপি সরকার, এখন এটা হলো বিরাট টেস্ট বিজেপির জন্য যে ওনারা কি আসলে সিনসিয়ারলি চান কিনা, সেটার জন্য আমাদের এখন দেখার বিষয়। এই চুক্তিটা যদি হয়ে যায়, তিস্তা চুক্তিটা, দুটো জিনিস হবে। একটা হলো আমাদের নর্থ বেঙ্গলের মানুষের একটা জীবন মরণ সমস্যার সমাধান হবে, আর দ্বিতীয় হলো যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটাও একটা স্ট্রং ফাউন্ডেশন উপরে দাঁড়াবে, যে ফাউন্ডেশনটা তারা তৈরি এখন পর্যন্ত করতে পারেননি। আর দ্বিতীয় হলো যে চায়নার সাথে যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার মানে ডিটেল আমরা এখনো জানি না। আমরা যেটা শুনতে পাই যে এই প্রজেক্টটা, আমি যেটা চায়নার নদীগুলিতে দেখেছি, সেখানে দুই পারগুলি তারা মোটামুটি স্ট্রং সিমেন্ট দিয়ে বাধাই করছে, রাস্তাঘাট করছে, দুই পাশেই বাজার, শিল্প, কলকারখানা, এরকম ছোট ছোট ওয়ার্কশপ এইসব করে এটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের জন্য এটা একটা ভালো জায়গা করে দিয়েছে। এবং নদী দিয়ে বিভিন্ন রকম এই জাহাজ টাহাজ আসতেছে, সেই প্রক্রিয়া তারা তীরগুলি সংরক্ষণ করবেন। এখন যেটা বলা হচ্ছে যে আর একটা নাকি রিজার্ভারও করবে, যে বর্ষাকালে পানি সঞ্চয় করে রাখবে, এটা এর সময় করবে। সেটা ইকোলজিক্যালি কতটা সম্ভব, এবং সেটা আমাদের এত জায়গা আছে কিনা যে সারা বছর পানি রাখার, এগুলি ফিজিবিলিটি স্টাডি ছাড়া কিছু বলা যাবে না। স্টাডিটা করাটা জরুরি। এবং থার্ড হইল যে এই ধরনের প্রজেক্ট এককভাবে ওইখানে যদি আমরা ইয়েকে দেই, মানে চীনকে দেই, সেটা আবার জিও পলিটিক্যাল কোনো রাইভারিলিতে আমরা আবার ভিকটিম হই কিনা আমরা বলবো না। আমি বলবো যে ইন্ডিয়া এবং চায়নার যে জিও পলিটিক্যাল রাইভারিলির কারণে আমাদের দেশের কৃষি ভিকটিম হচ্ছে। সুতরাং আমি মনে করি সবচেয়ে সহজ সমাধান হইতো যদি ইন্ডিয়া চুক্তিটা করে ফেলতো, তাহলে আমাদের এত কিছু করার চায়নার সাথে করার দরকার ছিল না। তা আমাদের সরকার হয়তো আর একটু সময় নেবে, কারণ এটা তো ন্যাশনাল ইন্টারেস্ট। কোনটা ন্যাশনাল ইন্টারেস্ট? হইল দেশের মানে সার্বিক স্বার্থ, এটা শুধু পানির স্বার্থ না, সার্বিক স্বার্থ। ওইসব দিক নিয়ে চিন্তা করে হয়তো গভর্নমেন্ট এই সফরেও নিশ্চয়ই প্রখর তিস্তা নিয়ে আলাপ করবে। অ্যাকচুয়ালি তারা কি করতে চাচ্ছে, বাংলাদেশ কি চাচ্ছে, এই জিনিসগুলি হয়তো আর কিন্তু এটা কোনো ফাইনালে যাবে না, কারণ এটা জিও পলিটিক্যাল থ্রেট কিন্তু এনে থেকেই যাচ্ছে। সুতরাং এই জায়গাটা এটা আমার সবচেয়ে দুর্ভাগ্য যে এটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের রাইভালরির কারণে আমাদের দেশে যে কৃষক, আমাদের দেশের মানুষ তারা মারা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। মিয়ানমারের সাথে চীনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা জানি। এই চীনের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। সেখানে রোহিঙ্গা ইস্যুটা সেখানে জায়গা পেতে পারে কিনা, এবং আমরা সেখান থেকে কোনো সুফল বয়ে আনতে পারি কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার তাই মনে হয়। দেখেন, যতই আমরা ওই সনাতন চিন্তা করি না, এই চীন ভারতের ইয়েতে জড়াবো না, জিওপলিটিক্যাল খেলায় আপনি না গেলে আপনি লুজার হবেন। এই যে রোহিঙ্গা প্রবলেমটাই কিন্তু আমাদের ইঙ্গিত করে যে কীভাবে অসহায়ের মতো আমাদের সামরিক বাহিনীর শক্তি দুর্বল ছিল, এবং অ্যাবসলিউটলি আমাদের কোনো কমিটমেন্ট ছিল না, ওই ফ্রেন্ডশিপ টু অল ভ্যালিস টু নান, এই অ্যাবসলিউটলি অবাস্তব পলিসি। আপনি সবার সাথে বন্ধুত্ব করলে সবাই তো আপনাকে বন্ধু করবে না। মিয়ানমারের আর ভারতের সম্পর্ক তো অনেক ঘনিষ্ঠ। আমরা যখন চীনের থেকে সাবমেরিন পেলাম, মিয়ানমারকে ভারত সাবমেরিন প্রেজেন্ট করলো। আমাদের সমুদ্র সীমা দেখতে ডিটারমাইন করতে গেলে ভারতীয় লয়ারকে প্রোভাইড করা হলো মিয়ানমারের পক্ষে। সুতরাং আপনি বুঝতেই পারেন আমাদের এই জাতিসংঘের এই ভোটে মিয়ানমার আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। সুতরাং বুঝতে পারেন যে ভারত আর মিয়ানমার কিন্তু একত্রিত। আর জিওপলিটিক্যাল গেমে
আপনি যদি না যান দেন ইউ আর ফিনিশড, যেটা প্রমাণিত হয়েছে। এখনকার জিওপলিটিক্যাল গেম হইল, আমি ওইটাই বলি, চীনকে ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো অসম্ভব। চীন মায়ানমারে তার নিয়ন্ত্রণ, মায়ানমারের সামরিক বাহিনী চীনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল অস্ত্রের জন্য, প্রভাবের জন্য। এবং চীন যে সেখানে অলরেডি পাইপলাইন করেছে তেল আনতে, এটা সমস্ত ফিনান্সিং কিন্তু চীন করে মায়ানমার সামরিক বাহিনীর জন্য। সুতরাং চীনকে বাদ দিয়ে আপনি কোথায় যাবেন? এই জন্যই আমি মনে করি যে আমরা যদি সর্বাত্মক চুক্তিতে না যাই, তাহলে চীন আমাদেরকে এই রোহিঙ্গা ফেরত দিতে সাহায্য করবে না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বে অফ বেঙ্গলে একটা যোগাযোগ স্থাপন করলো, বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে সংযুক্ত করতে চাইলো, অমনেই হই হই রই রই রব শুরু হয়ে গেল যে এই যে আসছে, কি জানি রাস্তা দিচ্ছে, আমরা জড়ায় যাচ্ছি। অথচ এইটাই কিন্তু দেয়ার ওয়াজ এ ব্রেক থ্রু, যেটা হয়তো আমেরিকা চিন্তা ভাবনা করছে সেখানে, যে বাংলাদেশের সামরিক বাহিনীকে সেই অঞ্চল, কারণ আমাদের সামরিক বাহিনীর কোনো যুদ্ধের অভিজ্ঞতাই নাই, মানে পুরা 16 বছর 30 বছর আমরা কোনো সামরিক সংঘাতে লিপ্ত না হলে সামরিক বাহিনীর কার্যকারিতা বোঝা যায় সবাই না। তো বলে যে আমেরিকার নজর যে দেশে পড়ে সে দেশের আসলে শত্রু এগুলো দরকার সব হয় না। বাজে কথা। এগুলো কখনো, আপনি দেখেন পুরা পূর্ব এশিয়া, পুরা মধ্যপ্রাচ্য, সবগুলা কয়টা দেশ আছে যে আমেরিকার সাথে মিত্রতা নাই? একদম গভীরতম, ইনক্লুডিং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, যেগুলো আমাদের নেইবার, সেখানে আমেরিকার ঘাঁটি পর্যন্ত রয়েছিল, থাকে। কারণ আপনি আমেরিকাকে বাদ দিয়ে যাবেন কোথায়? আমেরিকাও আমাদের জিওপলিটিক্যাল অ্যালাই হবে, চীনও আমাদের জিওপলিটিক্যাল অ্যালাই হবে। দুইটাকে যদি আমরা একসাথে আমাদের স্বার্থে ব্যবহার করি, তখনই একমাত্র ভারত বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার যে চক্রান্ত এখন ওপেনলি বের হয়ে গেছে। এটা কি রাগঢাক রেখেছে ভারত? ভারত এখন ওপেনলি বলতেছে যে রংপুর যদি তারা সামরিক নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে চিকেন নেকের প্রবলেম তার আর থাকবে না। এবং সেই অনুযায়ী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, পদক্ষেপগুলো নিচ্ছে। আজকে আমাদেরকে আমাদের স্বাধীনতা বজায় রাখতে হলে আমাদেরও বলতে হবে, চীনে লালমনিরহাটে আমরা বিমান ঘাঁটি করব, আমরা ডোকলামের সাথে সংযোগ করব, এবং আমরা আমাদের এই যে অ্যাকচুয়াল ইনভলভমেন্ট ইন পলিটিক্স, এটা তো দরকার। আমাদের এত বিশাল পপুলেশন, তাকে একটা সামরিক শক্তি হিসাবে ব্যবহার করতে হবে। শুধু আমাদের না, অন্য দেশের যদি সামরিক প্রয়োজন হয় সেখানেও আমরা সাহায্য করব। মিডল ইস্টের অনেক দেশ আছে, হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগটা আসলে তাহলে আমরা সময়ও নয় না এটি। খেয়ে মরবো, খালি তাত্ত্বিক আলোচনা করেই শেষ। জনাব মাসুদ করিম, আপনার কাছে আসি। পাকিস্তান অবস্থানটা নিয়ে একটু বিশ্লেষণ করতে চান, যে দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান বের হয়ে যাচ্ছে এমন একটা খবর যখন আসলে আমাদের কাছে আসছে, সেটি আসলে পাকিস্তানের দিকটা তো নিশ্চিতভাবেই তারা বেনিফিটেড হবে, কিন্তু বাংলাদেশের সাথে কি এর কোনো ক্যালকুলেশন আছে কিনা? না, দক্ষিণ এশিয়া থেকে কোনো বের হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতেছি না। কারণ সাউথ এশিয়ান যে আইডেন্টিটি, সেটা ক্রমশ এক্সপান্ড হচ্ছে। আমরা যখন সার্ক গঠন করি, এই জিয়া রহমানেরই স্বপ্ন ছিল এটা। তারপরে এরশাদের আমাদের ফার্স্ট সামিটটা হয়েছে 85-এ বাংলাদেশে। মানে বাংলাদেশের একটা সবচেয়ে, যদি বলেন যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে সবচেয়ে ইনোভেটিভ কিছু একটা কাজ, সেটা হলো এই যে সার্ক গঠন করা। সুতরাং এটা বাংলাদেশের নিজস্ব উদ্ভাবন। সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা রিজনাল, যে এই রিজনটা যে মানে 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 ইন্টিগ্রিটি কম আছে, মানে অর্থনৈতিক দিক থেকে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য মাত্র 5% এইটার। তো আমি মনে করি যে পাকিস্তান হোক, মানে সেটা আরও এক্সপানশন হচ্ছে। এবং সার্ক যখন প্রথম গঠন করা হলো, তখন তো আফগানিস্তান তার মেম্বার ছিল না, এখন আফগানিস্তানও তার মেম্বার হয়েছে। আর প্রচুর অবজারভার এখানে সার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে, আমেরিকা সহ অনেক দেশ সহ করা হয়েছে। কিন্তু এটা ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এটা আলাদা হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা, যে কারণে জিনিসটা নিয়ে আলোচনাটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের যে ডিসবার্সমেন্ট পলিসি, সেখানে পাকিস্তানকে তারা সেন্ট্রাল এশিয়ার সঙ্গে যুক্ত করতে চাচ্ছে এবং করছে। সেটা হলো সেন্ট্রাল এশিয়ার সাথেও তাদের একটা যোগাযোগ। সেন্ট্রাল এশিয়ার সাথে অনেক দেশের আছে, ইন্ডিয়ারও যোগাযোগ আছে, সেন্ট্রাল এশিয়ার সাথে চায়নারও আছে। সিনজিয়ান প্রভিন্সের মাধ্যমে এটা তো বিরাট একেবারে সিল্ক রোড পুরাটাই। এটা পাকিস্তান অবশ্যই সেন্ট্রাল এশিয়ার সাথে তাদের যোগাযোগ অবশ্যই আছে। সেটা
ইকোনমিক্যালি নানা ব্লকে থাকে। কারণ আমরাও তো চাইতেছি আসিয়ানের সাথে, ওই যে প্রাইম মিনিস্টার গেলেন মালয়েশিয়া গিয়ে বলেন যে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার আমাদের করো। আমরা জিওগ্রাফিক্যালি কিছুটা কানেক্টেড আছি এই যে বার্মার মাধ্যমে, বার্মা তো আসিয়ানের মেম্বার। তো সুতরাং এটা বিভিন্ন ব্লকে ওয়ার্ল্ড ব্যাংকের, কিন্তু আমি রিজিয়ন হিসেবে পাকিস্তান হিস্টোরিক্যালি, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এটা একটা সাবকন্টিনেন্ট ছিল। আর তার সঙ্গে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এরা যে যুক্ত হচ্ছে, এগুলি কিন্তু আমাদের রিজিওনাল ইন্টিগ্রিটি যদি আমরা নিজেদের মধ্যে, বিশেষ করে দুইটা দেশের মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রাইভালরিটা কমানো যেত বা বন্ধ হইতো, তাহলে হয়তো এই দক্ষিণ এশিয়ার যে 150-200 কত না আরও বেশি জনগোষ্ঠী তারা কিন্তু উপকৃত হইতো। এবং সেই উদ্দেশ্য নিয়ে জিয়াউর রহমানের স্বপ্ন দ্রষ্টা ছিল। এবং এখনকার তারেক রহমানের সরকারও চান যে সার্ক প্রক্রিয়াটা আরও জোরদার হোক। উনি সম্ভবত সার্ক দেশগুলিতে সফরও করবেন চায়নার পরে। তো সেটা যদি হয় তাহলে আমাদের তো আশা থাকবে, যদিও সামিটটা হচ্ছে না কিন্তু সার্কের কোঅপারেশন কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে, যে সামাজিক কার্যক্রম। জীবনের যে কথাটা বারবার আমরা শুনছিলাম 5 আগস্টের পর থেকে, সেটি আসলে কতটা? সেটা তো আমাদের দিক থেকে তো আমরা চাচ্ছি। এটা সমস্যাটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা। এখন ইন্ডিয়া পাকিস্তানে যাবে না সামিটে, তখন তো এরা এখন তো হোস্ট কান্ট্রি তো পাকিস্তান। এখন তো ইন্ডিয়া যদি পাকিস্তান সারেন্ডার তো করবে না যে আমরা এবার করবো না, ঠিক আছে ইন্ডিয়ার এনে অন্য দেশে হোক, সেটা করছে না, করা পর্যন্ত সেখানে হইতে হবে। তো আমি মনে করি যে এই জিনিসগুলি আমাদের এই লিডারদের মধ্যে ম্যাচুরিটির অভাব, যে নিজেদের এই যে পলিটিক্যাল এগুলি, সেটা কিন্তু সার্বিকভাবে জনগণকে ক্ষতিগ্রস্ত করছে। এই দক্ষিণ এশিয়ার জনগণ সবচেয়ে অনগ্রসর এই বিশ্বের মধ্যে, সবচেয়ে অনগ্রসর। 5.3% এই ব্যবসা বাণিজ্য হয় নিজেদের মধ্যে, আর কোনো অঞ্চলে এত কম নাই। ইউরোপিয়ান ইউনিয়নে তো একটা অভিন্ন মুদ্রাই হয়ে গেছে ইউরো। আমরাও তো সেটা ভেবেছিলাম যে এখানে একটা অভিন্ন মুদ্রা হবে, এই দক্ষিণ এশিয়ায় একটা বিরাট ইনফ্রাস্ট্রাকচারাল যোগাযোগ হবে, যে এখানে আমরা সকালে চা নাস্তা খাই আর বিকেলে লাঞ্চ করব কাবুলে গিয়া, সেরকম একটা ব্যবস্থা হবে। সেই কানেক্টিভিটি তো নাই, কারণ পারস্পরিক অবিশ্বাস, আস্থাহীনতা, যোগাযোগ নেই। তো আমি মনে করি যে এই যে কালচারাল আইডেন্টিটিটা কিন্তু একই রকম, সাউথ এশিয়ার সব কালচারগুলি প্রায় কাছাকাছি। আমি মনে করি এই সফট ডিপ্লোমেসিটা একটু জোরদার করা উচিত, বাংলাদেশের করা উচিত। কারণ অনেক দেশে, যেমন ইন্ডিয়া এখন ইদানিং একটু জোরদার করেছে, যেমন এই যে ইয়োগা করছে তারা, এটা কিন্তু সারা বিশ্বে এটা এখন। আমাদেরও তো অনেক কালচার আছে যেগুলি জোরদার করা উচিত, স্পোর্টস আছে, এই জিনিসগুলি দিয়ে অন্তত আমাদের সাউথ এশিয়ার যে আইডেন্টিটি সেটাকে জোরদার করা উচিত বলে মনে করছেন। স্যার, আপনার কাছে আসি একেবারে শেষ মুহূর্তে। এই যে সফরটা, এই সফর প্রথম সফর আমরা বলছি, আরও সফর নিশ্চিতভাবে হবে, কিন্তু আশার আলো দেখাচ্ছে কিনা এই সফরটা, এবং সেখান থেকে আসলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে কিভাবে আসলে আমরা কি মানে কতটা প্রত্যাশা করতে পারি এখান থেকে? আমি আশার আলো দেখি। কখনো এর আগে আমাদের যে সামরিক শক্তিকে আবার ফিরিয়ে আনা, গড়ে তোলা, এটা আর হচ্ছিল না। চীনের কাছ থেকে বিমান ক্রয় করা হবে, ভারত মারাত্মকভাবে বাংলাদেশ বিরোধী হয়ে যাবে। আমার মনে হয় চীনকে এরকমও প্রস্তাব করা হবে যে সাউথ এশিয়ার অন্য দেশগুলো, পাকিস্তান ও ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল মিলে আলাদা আমরা সার্ক সংগঠন করি, এবং এটা হবে ভারতকে চূড়ান্ত চপেটাঘাত, এবং এটা ভারত প্রত্যাশা করছে। আমি মনে করি যে আমাদের সাথে চীনের যে নিরাপত্তা সহযোগিতা যেটা ঘটবে সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলাদেশকে বিশ্বে ভূ রাজনৈতিক প্লেয়ার হিসাবে উপস্থাপন করবে, এবং বাংলাদেশে নতুন প্রজন্ম এটা সুস্পষ্ট প্রমাণ করেছে। আপনি দেখেন তারা যেভাবে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে যে ভোটিং প্যাটার্ন, কিভাবে তারা ভারত বিরোধী, এবং বিশাল একটা আমাদের সাধারণ জনগণ অ্যাবসলিউটলি ভারত বিরোধী। এটা একদম মানে যতই আপনি বলেন যে ভারতের সাথে বন্ধুত্ব হবে, এটা বিশ্বাস করার মতো না। এটা নতুন একটা বাস্তবতা। আপনি ইউনিভার্সিটিগুলোতে যদি দেখেন, এরা কিন্তু আগামী দিনে এদের অনেকেই এখন পার্লামেন্টে চলে গেছে, দেখছেন ইয়াঙ্গার জেনারেশনের ওদের কথার মাত্রা দেখেন। মেয়েরা পর্যন্ত, মহিলা পার্লামেন্টেরিয়ান মেয়েরা, তারা কত স্বাধীন চেতা এবং অ্যাবসলিউটলি ভারত বিরোধী। এটা কি এমনিতেই হয়েছে? এমনিতেই পরিবর্তন হবে? কখনো পরিবর্তন হবে না, কেননা ভারত কোনোভাবেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে চায় না। এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি একটা লাইন একটু স্যারের সাথে যোগ করি। স্যারের সাথে আমি রীতিমতো একমত যে ইন্ডিয়া পাকিস্তান যারা এই সার্ক প্রসেসটাকে বাধাগ্রস্ত করছে,
প্রয়োজন হলে তাদেরকে বাদ দিয়ে আমরা অন্য রাষ্ট্রগুলি অগ্রসর হই, এবং তারা যখন নতুন একমত একটা হবেন forum তারা তৈরি। জয়েন করবেন আবার। অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা আইডিয়া, সেই আইডিয়া নিয়ে সামনে কাজ করা হোক সেই প্রত্যাশা রাখছি। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।